হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো কালকে যেহেতু জাইলেম ফ্লোয়েম পড়েছে, অনেকে আমাকে বলেছিলে করাতে। দেখো, জাইলেম ফ্লোয়েমের সঙ্গে রিলেটেড হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্যারেনকাইমা। অর্থাৎ প্লান্ট টিস্যুর মধ্যে এটাও পড়ে, ওটাও পড়ে। ওটা পড়েছে মানে ওটাই করতে হবে এমন ব্যাপার না, ওর সঙ্গে রিলেটেড এবং ওটা দুটোই করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা আলোচনা করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জাইলেম ফ্লোয়েম আলোচনা করে দেবো। প্যারেনকাইমা, স্ক্যারেনকাইমা এবং কোলেনকাইমা, এই যে এই তিনটে হচ্ছে সরল স্থায়ী কলার মধ্যে পড়ে। তো প্লান্ট টিস্যুর বিভাজনটা একবার আমরা চোখ বুলিয়ে নিই। দেখো, প্লান্ট টিস্যু বেসিক্যালি দুটো পার্টে ভাগ হয়, একটা হচ্ছে স্থায়ী কলা আর দুই ভাজক কলা। স্থায়ী কলাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট মানে স্থায়ী, আর ভাজক কলাকে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু। এরা ভাজক কলা কারণ এরা বিভাজিত হতে পারে, ঠিক আছে? মাইটোসিস পদ্ধতিতে এরা কী হয়, এরা বিভাজিত হয়। ভাজক কলাকে তিনটে পার্টে ভাগ করা হয়, অগ্রস্থ, নিবেশিত এবং পার্শ্বস্থ। এদের স্থান অনুযায়ী ভাগ করা হয়। এরা অগ্রে অবস্থান করে, এরা পর্ব বা পর্ব মধ্যের পার্টে দেখা যায়, মেনলি পর্বতে দেখা যায়, পর্ব মানে নোটসে দেখা যায় গাছের। আর এরা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, কারণ এরা গাছের পার্শ্বে দেখা যায়, অর্থাৎ পাশের অঞ্চলগুলোতে দেখা যায়, পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। এরা গাছের প্রস্থ বৃদ্ধিতে হেল্প করে। ভাজক কলাগুলো যখন তাদের বিভাজন ক্ষমতা হারায় তখন তৈরি হয় স্থায়ী কলা, ওদের থেকেই তৈরি হয়। এবং স্থায়ী কলা দুই প্রকারের হয়, সরল স্থায়ী, জটিল স্থায়ী। সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল কেন বলা হয়, কারণ এরা একই জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। এদের জটিল কেন বলা হয়, কারণ এরা ডিফারেন্ট টাইপের কোষের সংমিশ্রণে তৈরি হয়। এখানে একই জাতীয় কোষ দেখা যায়, এখানে বিভিন্ন টাইপের কোষ দেখা যায়, ঠিক আছে? পার্মানেন্ট যে কমপ্লেক্স টিস্যু আছে, মানে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, তারই একটা পার্ট হচ্ছে জাইলেম, একটা পার্ট হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? জাইলেমকে আবার চারটে পার্টে ভাগ করা হয়, ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ট্রাকিডকে ট্রাকিডই বলা হয়, ভ্যাসেলকে বলতে পারো জাইলেম নালিকা, এরকম টাইপের বলা হয়। জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবারকে জাইলেম তন্তু বলা হয়। এটা সিব নল, সিব টিউব, ফ্লোয়েমের ভাগ, ঠিক আছে? কম্প্যানিয়ন সেল মানে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমাকে ফ্লোয়েম প্যারেনকাইমে বলা হয় বাংলাতে, আর ফোরেন ফাইবারকে বলা হয় ফ্লোয়েম তন্তু, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, চোখ বোলাচ্ছি আমরা। সিম্পল পার্মানেন্ট টিস্যুকে আবার তেমন তিনটে পার্টে ভাগ করা, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, উইথ এই যে অগ্রস্থ, নিবেশিত, পার্শ্বস্থ, আর এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট পার্টে আমরা জাইলেম ফ্লোয়েম দেখব। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্যারেনকাইমা। প্যারেনকাইমাকে আবার অনেকগুলো পার্টে ভাগ করা যায়, অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, ঠিক আছে? এরকম পার্টে ভাগ করা যায়, প্লেসিড প্যারেনকাইমা, তারপর তোমাদের আরও অনেক পার্ট আছে। ওভাল প্যারেনকাইমা শেপ অনুযায়ী ভাগ করা যায়, তবে অত কিছু লাগবে না, যেটা এনসিইআরটিতে আছে ততটাই আমরা আলোচনা করব। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা। এর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা হচ্ছে জীবিত, স্ক্যারেনকাইমা কিন্তু তোমাদের মৃত হয়। যেমন জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কিছু পার্ট জীবিত, কিছু পার্ট মৃত হয়, ঠিক আছে? চলো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করে নিই। একটা ডায়াগ্রাম তোমাদের দেবো, যাতে আমরা অগ্রস্থ, নিবেশিত আর পার্শ্বস্থ ভাজক কলা ব্যাপারটা বুঝে থাকি। আর একটা জিনিস বলি, এই ভিডিওর একটা বড় পার্ট আমি তোমাদের দিয়েছিলাম, যেখানে প্লান্ট টিস্যু বা টিস্যু সিস্টেম তোমাদের ছিল। তো প্লান্ট টিস্যুর ওই পুরো ভিডিওটা তোমরা একবার দেখে নাও, ইউটিউবে যাও, টাইপ করো প্লান্ট টিস্যু ডব্লিউবি এক্সাম পোর্টাল, তুমি দেখবে একটা বড় ভিডিও বেরিয়ে আসছে, যার সঙ্গে প্রথমে বেসিক আছে, তারপর কোশ্চেন্স অ্যান্সারিংও আছে, ঠিক আছে? আপাতত এটা আমরা চোখ বলাবো। চলো, এই যে চিত্র আছে, এই চিত্রটাকে ভালো করে দেখো। এই চিত্রে তুমি তিন প্রকারের ভাজক কলা দেখতে পাচ্ছ। এপিক্যাল মেরিস্টেম অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা, যেটা একদম মাথায় আঁকা আছে। অ্যাকচুয়ালি এপিক্যাল মেরিস্টেম কাণ্ডের অগ্রভাগেও থাকে এবং মূলের অগ্রভাগেও থাকে। কাণ্ডের অগ্রভাগে থাকলে তাকে আমরা বলি শুট এপিক্যাল, অর্থাৎ কাণ্ডস্থ মানে কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা। আর রুটের অগ্রভাগে মানে মূলের অগ্রভাগে থাকলে তাকে আমরা বলি মূলের অগ্রস্থ ভাজক কলা, ঠিক আছে? এই দুটো পার্ট, কাণ্ডের অগ্রভাগ আর মূলের অগ্রভাগ, এরা বেসিক্যালি কী হয়, একে অপরের বিপরীতে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাণ্ড বৃদ্ধি পায় আলোর দিকে, মূল বৃদ্ধি পায় আলোর বিপরীত দিকে, কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। ফলে এদের উভয়েরই যে প্রান্ত বা বলতে পারো শীর্ষদেশ, তাতে কিন্তু এই এপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায়। অগ্রস্থ ভাজক কলা যত এগোয় তত সে কিছু কিছু পার্ট ছেড়ে আসে, এবং এই ছেড়ে আসা পার্টগুলো কিন্তু অগ্রস্থ ভাজক কলার মধ্যে কোষ বিভাজনে সক্ষম এবং তোমাদের জীবিত। এবং এই যে ছেড়ে আসছে, এই ছেড়ে আসা পার্টগুলোকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। এরা বেসিক্যালি মাঝে মাঝে অবস্থান করে, যেমন এখানে একটা অবস্থান করছে, এখানে একটা অবস্থান করছে। বেসিক্যালি ইন্টারক্যালারি মেরিস্টেমকে পাওয়া যায় পত্রবিন্ত বা ডাল বা শাখা পোশাকার যে একদম বেজ, সেই বেজে পাওয়া যায়। এবং এই বেসটাকে অ্যাকচুয়ালি পর্ব বলা হয়, অর্থাৎ নোটস বা পর্ব মধ্যে তোমরা জানো নোটস, ইন্টার নোটস। তো নোটস বা পর্বতে কিন্তু এই ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা পাওয়া যায়। বেসিক্যালি ইন্টারক্যালারি মেরিস্টেম কিন্তু তোমাদের মোনোকটেড এক্সাম্পল, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে বেশি দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদেও দেখা যায়, তবে একবীজপত্রী উদ্ভিদে বেশি দেখা যায় এই ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেমের বেস্ট এক্সাম্পল হচ্ছে, তুমি যদি কোনো ঘাসকে কেটে ফেলো,
দেখবে গরু ঘাস খেয়ে যাওয়ার পরে আবার ওখানে ঘাস জন্মায়। কী করে জন্মায়? এই যে মাথা তো খেয়ে নেয়, ওর এপিকাল মেরিস্টেমটা নষ্ট হয়ে যায়, কিন্তু ইন্টারক্যারি মেরিস্টেম থেকে যায়। এটা নষ্ট হলেও এটা থেকে যাচ্ছে, যার ফলে যে অংশটা থেকে যাচ্ছে সেখানে ইন্টারক্যারি মেরিস্টেম থাকে এবং সেখান দিয়ে আবার ওটা গজায়। আর ঘাস হচ্ছে মনোকট। মনে রাখবে আমাদের চারপাশে আমি যে সরু সরু গাছগুলোকে দেখতে পাই যাদের গোড়া খুব মোটা নয়, সেগুলো সবই একবীজপত্রী, মানে 90%। আর যেগুলো মোটা সেগুলো সবই দ্বিবীজপত্রী, এটাও 90%। ঠিক আছে, কিছু কিছু গাছ আছে যাদের গোড়া মোটা হওয়া সত্ত্বেও তারা একবীজপত্রী। নর্মালি আমরা বলতে পারি 90% কেসে আমরা যে মোটা গাছ দেখি, আম, জাম, কাঁঠাল, কলা, এগুলো সবই হচ্ছে তোমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, এটা সবই কি তোমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর একটা প্রকারের, বা এটা নিবেশিত ভাজক কলা হয়ে গেল, আর একটা টাইপের তোমাদের ভাজক কলা থাকে যারা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম হচ্ছে তোমাদের পার্শ্বস্থ ভাজক কলা, অর্থাৎ পাশে অবস্থান করে। এরা বেসিক্যালি কী হয়, উদ্ভিদ যখন একটু বড় হয়ে যায়, একটু বয়স বাড়ে, অর্থাৎ প্রাথমিকভাবে নয়, পরবর্তীকালে উদ্ভিদের এই যে মেরিস্টেম এটা কি হয়, কার্যকরী হয়, অ্যাক্টিভ হয়। এবং এরা বেসিক্যালি কী হয়, উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি ঘটায়। লম্বায় বৃদ্ধি ঘটাচ্ছে এপিকাল আর ইন্টারক্যালারি, মেনলি এপিকাল। আর প্রস্থে বৃদ্ধি কারা ঘটাচ্ছে? ল্যাটেরাল মেরিস্টেম। ঠিক আছে, জাম দেখতে পাও মোটা, বট অশ্বত্থ মোটা, এই গোড়া মোটা হয় ল্যাটেরাল মেরিস্টেমের কারণে। তো গোড়া মোটা তুমি কোন গাছকে দেখো? দ্বিবীজপত্রী উদ্ভিদকে দেখো। মনে রাখবে মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদেই ল্যাটেরাল মেরিস্টেম পাওয়া যায়। তার মানে এটা নয় যে একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায় না, পাওয়া যায়, কম পাওয়া যায়। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই যে এপিকাল এবং ইন্টারক্যালারি, এরা হচ্ছে গাছ যখন বীজ থেকে বেরোয় তখনই এদের কার্য শুরু হয়ে যায়। ঠিক আছে, এপিকালে সব থেকে আগে হয়, তারপরে ইন্টারক্যালারি, ওই জন্য এদেরকে বলা হয় প্রাথমিক ভাজক কলা। অপরপক্ষে ল্যাটেরাল মেরিস্টেম গাছের বয়স বাড়ার পরে অ্যাক্টিভ হয়, অর্থাৎ আগে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, তারপরে যখন মোটা হচ্ছে তখন বলছে মা আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবে ঝড়ের বিরুদ্ধে, তো আমার গোড়া মোটা হওয়ার দরকার, তখন অ্যাক্টিভ হয় ল্যাটেরাল মেরিস্টেম, অর্থাৎ পার্শ্বস্থ ভাজক কলা। তো পার্শ্বস্থ ভাজক কলা কিন্তু বেসিক্যালি গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেম, কারণ এরা পরে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, প্রধানত কাজ করে এরা, তারপরে কাজ করে এরা। এই ছবিটাই এক্স্যাক্টলি এনসিইআরটিতে দেওয়া আছে, ঝাপসা আছে, ওই জন্য তোমাদের আমি একটা একটু মডিফাই করে ভালো করে ছবিটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই ছবিটা দিয়ে কিন্তু রেল প্রশ্ন দিতে পারে, একে মার্ক করো বা লেবেল করো। ঠিক আছে, চলো এবার আমরা এনসিইআরটিতে যাবো, বাংলা এনসিইআরটি যেটা আছে সেটা একটু দেখে নেবো। চলো দেখো, আমি এই চিত্রটাকেই ওখানে রেখেছিলাম একটু মডিফাইড রূপে, যেহেতু ঝাপসা হয়ে গেছে, যাতে তোমরা ক্লিয়ার দেখতে পাও। তো ভাজক কলার অবস্থান অনুসারে ভাজক কলাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই অবস্থান অনুসারে ভাগ করার ক্ষেত্রে মনে রাখবে, কাণ্ড এবং মূলের অগ্রভাগে আমরা অগ্রস্থ ভাজক কলাকে দেখতে পাই, যেটা কাণ্ড এবং মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, যাকে এপিকাল মেরিস্টেম বলা হয়। ঠিক আছে, কাণ্ডের যে অগ্রস্থ ভাজক কলা তাকে বলা হয় শুট এপিকাল, মূলের অগ্রভাগে যেটা থাকে তাকে বলা হয় রুট এপিকাল। ঠিক আছে, রুট মানে মূল। আর পার্শ্বস্থ ভাজক কলা মানে এই যে এই দুটো পাশাপাশি অবস্থান করে, এদের কাজ কি? উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, এখানে পরিধি বলেছে, ও তার মানে সেই প্রস্থ। কাণ্ড এবং মূল উভয় ক্ষেত্রেই দেখা যায় কাণ্ড এবং মূলের প্রস্থ বৃদ্ধি ঘটায়। এই পার্শ্বস্থ ভাজক কলা মেনলি 2 প্রকারের হয়, অ্যাকচুয়ালি 3 প্রকারের, কিন্তু নর্মালি বলা হয় 2 প্রকারের। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আর 2 হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। অর্থাৎ ক্যাম্বিয়াম যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি পার্শ্বস্থ ভাজক কলা, কর্ক ক্যাম্বিয়াম এবং তোমাদের একটা বললাম কর্ক ক্যাম্বিয়াম, আর হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, আচ্ছা, এই যে দুটো কলা বললাম, এই দুটো কলা ছাড়াও আরেক প্রকারের কলা পাওয়া যায়, যেটা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের পর্বের কাছাকাছি অবস্থান করে। এই যে কলাটা, বা এখানে উপরে দেখতে পাচ্ছ নিবেশিত ভাজক কলা লেখা আছে, এই যে তুমি এখানে একটা দেখতে পাচ্ছ শাখা মতো, এটা অ্যাকচুয়ালি শাখা হতে পারে, ডালপালা হতে পারে, কোনো ফুলের পুষ্পবৃন্ত হতে পারে, বা কোনো পাতার বৃন্ত হতে পারে। মানে যে কোনো এক্সট্রা পার্ট সেটা কিন্তু এই পর্ব দিয়েই বেরোয়, আর এই পর্বের কাছেই পাওয়া যায় নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলার কাজ মূলত এই পর্ব দিয়ে ডালপালা বৃদ্ধি করা, এটাও যেমন একটা কাজ। আর একটা কাজ হচ্ছে মেনলি কি, যেমন বললাম এপিকাল মেরিস্টেমের অংশ, যদি গাছকে কেটে ফেলো তো গাছ কিন্তু এখান থেকে আবার বাড়তে পারে। ঠিক আছে, এটা এই কারণেই হয় কারণ এখানে নিবেশিত ভাজক কলা থাকে, তাই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার চলো এটা আমরা একটু নিচের দিকে যাব, বেটার বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস। তোমাদেরকে থিওরি পড়াবো, তারপর আমি তোমাদের চিত্র বলে দেবো। দেখো, ভাজক কলাগুলোর না কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বিশেষত্ব আছে। কি কি বিশেষত্ব আছে ভাজক কলার? দেখতে পাচ্ছ ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয়, ডেফিনেটলি, কারণ এরা বিভাজনে সক্ষম। এদের মধ্যে মাইটোসিস ডিভিশন হয়। ঠিক আছে, মাইটোসিস ডিভিশন হয় এবং এর ফলে এরা বিভাজিত হতে পারে, ফলে এদের ডেফিনেটলি এরা সক্রিয়। আর সজীব কোষের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম ঘন হয়, আর এদের পাতলা কোষপ্রাচীর থাকে, নিউক্লিয়াস অত্যন্ত বড় হয়, আর এদের কোষগুলোর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় স্থান থাকে না। ঠিক আছে, আন্তঃকোষীয় স্থান কী হয়? থাকে না। ঠিক আছে, আন্তঃকোষীয় স্থান থাকে না, নিউক্লিয়াস অত্যন্ত বড় হয়, ঘন সাইটোপ্লাজম দেখা যায়, পাতলা কোষপ্রাচীর হয়। আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের মধ্যে কোনো ভ্যাকুয়াল থাকে না। কি থাকে না? কোনো ভ্যাকুয়াল থাকে না। ভ্যাকুয়াল থাকে না কেন জানো? ভ্যাকুয়ালের কাজ কি? ভ্যাকুয়ালের কাজ হচ্ছে বিভিন্ন জিনিস সঞ্চিত করে রাখা।
যেহেতু এদের কাজ সঞ্চয় করা নয়, এদের কাজ বিভাজিত হয়ে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, প্রস্থে বৃদ্ধি ঘটানো ইত্যাদি এদের কাজ, ফলে বিভাজন হয় যদি যেহেতু এদের কাজ, ফলে এতে কোনো কি দেখা যায় না, ভ্যাকুয়াল দেখা যায় না। তো এগুলো হচ্ছে ভাজক কলার এক্সাম্পল। বলতে পারে কোনটা ভাজক কলার এক্সাম্পল নয় বা ভাজক কলার বৈশিষ্ট্য নয় বলে, কোনটা রাইট কোনটা রং বলে দিতে পারে, এভাবে প্রশ্ন রেল আজকাল দিচ্ছে। নেক্সট দেখো স্থায়ী কলা। ঠিক আছে, স্থায়ী কলা কি হয় দেখো, ভাজক কলাগুলো যখন তাদের বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাদের আকার নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং তাদের কাজও নির্দিষ্ট হয়ে যায়। এইভাবে বিভাজন ক্ষমতা হারিয়ে তাদের আকার নির্দিষ্ট হচ্ছে, আকৃতি নির্দিষ্ট হচ্ছে, কাজও নির্দিষ্ট হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন স্থায়ী কলাকে দেওয়া হয় এবং তারা ওই কাজটাই করে। তো এই ধরনের নির্দিষ্ট কাজ হওয়া এবং নির্দিষ্ট যে আকার হওয়া, এই ব্যাপারটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, অর্থাৎ ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি হয় ডিউ টু আ প্রসেস কল্ড ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যাকে বাংলায় বলা হয় বিভেদীকরণ। ঠিক আছে, ইজিলি এদেরকে চেনা যায় এবং বিবিধীকরণের ফলেই কিন্তু বিভিন্ন স্থায়ী কলা তৈরি হয়। ঠিক আছে, এই যে বিভিন্ন স্থায়ী কলা তুমি পাচ্ছ, কী কী স্থায়ী কলা পাচ্ছ? স্থায়ী কলাকে মূলত দুটো পার্টে ভাগ করা হয়, একটু আগে বলেছি সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। এদেরকে সরল স্থায়ী কলা কেন বলা হয়? কারণ এদের মধ্যে একই ধরনের কোষ পাওয়া যায়। জটিল স্থায়ী কলার মধ্যে ডিফারেন্ট টাইপের কোষ পাওয়া যায়। সরল স্থায়ী কলার প্রথম যে স্থায়ী কলা তাকে আমরা বলি প্যারেনকাইমা। প্যারেনকাইমা মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যারেনকাইমা আর ক্লোরেনকাইমা। প্যারেনকাইমার কাজ হচ্ছে তিনটে। এক হচ্ছে খাদ্য সঞ্চয় করা, দুই হচ্ছে খাদ্য তৈরি করা, তিন হচ্ছে বায়বীয় উদ্ভিদকে ভাসিয়ে রাখতে হেল্প করা। অ্যাজ পার এনসিইআরটি যেটুকু দেওয়া আছে সেটুকু বললো। এছাড়া আরও কাজ আছে কিন্তু এখানে এই তিনটে কাজই দেওয়া আছে। চলো পড়ি। বলেছে সাধারণত বহিত্বকের ঠিক নিচে কিছু কোষস্তরই হচ্ছে সরল স্থায়ী করা। বহিত্বক মানে হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস তার ঠিক কিছুটা নিচেই এই সরল স্থায়ী কলাগুলো অবস্থান করে। ঠিক আছে, সরল স্থায়ী কলার 90% হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলো মূলত কম বিশেষিত। কম বিশেষিত কথার মানে কি? এদের মধ্যে ডিফারেন্সিয়েশন কম হয়েছে, অর্থাৎ এরা সবে তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে, যদিও এদের অনেকের মধ্যে আবার বিভাজন ক্ষমতা থাকে, খুব কমই থাকে। তো এরা সরল স্থায়ী কলা কেন? কারণ এদের মধ্যে একই টাইপের কোষ পাওয়া যায়, এই জন্য এরা সরল স্থায়ী কলা। আর এই প্যারেনকাইমা কোষগুলো কিন্তু সদ্য তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী কলায় পরিণত হয়েছে। অর্থাৎ এদের মধ্যে, এদের আর ভাজক কলার মধ্যে ডিফারেন্স একটাই, সেটা কি? দেখে এরাও জীবিত, ভাজক কলার কোষগুলোও জীবিত। ভাজক কলার কোষগুলোতে কিন্তু কোনো কোষ গহ্বর দেখা যায় না, যেখানে প্যারেনকাইমার কোষে কিন্তু কোষ গহ্বর দেখা যায়। এটা একটা প্রধান কারণ। নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে এদের কোষপ্রাচীরও পাতলা, ভাজক কলার কোষপ্রাচীরও পাতলা। তবে এদের কোষপ্রাচীর ভাজক কলার কোষপ্রাচীর থেকে একটু বেশি থিক, মানে সামান্য মোটা। আর একটা যেটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা ভাজক কলার সাথে এর, সেটা হচ্ছে ভাজক কলার কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় স্থান দেখা যায় না, যেখানে এই কোষগুলোর মধ্যে কিন্তু প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় স্থান দেখা যায়। অর্থাৎ এদের মধ্যে কোষ, দুটো কোষের মধ্যে একটা ফাঁকা স্থান দেখা যায়, যেটা ভাজক কলা কিন্তু দেখা যাচ্ছিল না। এরাও সজীব, ভাজক কলাও সজীব। ভাজক কলার বিভাজন ক্ষমতা আছে, এদের বিভাজন ক্ষমতা নেই। ভাজক কলা কোষ, দুটো কোষের মধ্যে ফাঁকা স্থান ছিল না, এখানে দুটো কোষের মধ্যে ফাঁকা স্থান চলে আসে, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে ডিফারেন্ট করে আমরা, মানে পার্থক্য করলে আমরা পেতে পারি। ঠিক আছে, চলো পড়ে নেওয়া যাক কী বলেছে। বলেছে এইগুলো তো সব বলেছে। দেখো এই কলার কোষগুলো শিথিলভাবে সঞ্চিত থাকে, ফলে কোষের মধ্যে বড় বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, দুটো কোষের মধ্যে কী হয়, বড় বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে। কতগুলো বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে। এই ফাঁকা স্থানগুলো কোষান্তর স্থান বা কোষান্তর রন্ধ্র বলে, ইন্টারসেলুলার স্পেস বলা, যেটা বললাম। এই সমস্ত কলা কিন্তু মূলত খাদ্য সঞ্চয় করে, ফলে এদের মধ্যে ভ্যাকুয়াল দেখা যায়। এটা লেখানি কিন্তু জানো। কিছু প্যারেনকাইমা আছে যাদের মধ্যে ক্লোরোফিল থাকায় এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। দেখো কোলেনকাইমা নয় কিন্তু ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা আর কোলেনকাইমার মধ্যে পার্থক্য আছে। ক্লোরেনকাইমা হচ্ছে এক প্রকারের প্যারেনকাইমা, কোলেনকাইমা কিন্তু প্যারেনকাইমা নয়, অন্য এক ধরনের সরলস্থায়ী কলা। জলজ উদ্ভিদদের মধ্যে কিছু বড় বড় বায়ুগহ্বর বিশিষ্ট প্যারেনকাইমা দেখা যায়, যাদেরকে অ্যারেনকাইমা বলা। এই দুটো দিয়ে কিন্তু রেলে আগের বছর প্রশ্ন এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখো কোলেনকাইমা। কোলেনকাইমাও কিন্তু জীবিত কলা, কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায়, যেটা প্যারেনকাইমার সঙ্গে এদের পার্থক্য করা যায়। কি করা যায় পার্থক্য? কোলেনকাইমার যে কোষগুলো, তাদের কোষপ্রাচীরের কোনাগুলোতে কি হয়, পেকটিন আর সেলুলোজ এবং হেমিসেলুলোজ কি হয়, সঞ্চিত হতে দেখা যায়। পেকটিন, সেলুলোজ আর হেমিসেলুলোজ, মূলত পেকটিন। এই পেকটিন সঞ্চিত হওয়ার ফলে কি হয়, এদের কোষের যে কোনাগুলো থাকে সেগুলো কি হয়, একটু মোটা হয়ে যায়। ঠিক আছে, এদের কোষের কোনাগুলো কি হয়, মোটা হয়ে যায় এবং এই কোষগুলোতে কম ফাঁকা স্থান দেখা যায় কোষগুলোর মধ্যে। প্যারেনকাইমা অপেক্ষা কম ফাঁকা স্থান দেখা যায়। দেখো কি বলেছে, দেখো কোলেনকাইমার কাজ হচ্ছে, এটা একটা স্থায়ী কলা, এদের কাজ হচ্ছে নমনীয়তা বজায় রাখা। তোমরা দেখবে অনেক সময়
পাতাকে তুমি বাঁকাচ্ছ কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যায় না, বা গাছের ডালকে বাঁকালে সঙ্গে সঙ্গে ভেঙে যায় না, অথচ তোমার আঙুলকে ওই পরিমাণ বাঁকানো যাবে না, তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে। অর্থাৎ গাছের দেহে এক স্পেশাল টাইপের ফ্লেক্সিবিলিটি কাজ করে, ঠিক আছে। এই ফ্লেক্সিবিলিটি প্রদান কে করে? কোলেনকাইমা এই ফ্লেক্সিবিলিটি প্রদান করে। এছাড়াও যান্ত্রিক সাপোর্টও করে, অর্থাৎ বড় বড় গাছ যে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে ঝড়ের আঘাত থেকে রক্ষা করা ইত্যাদি কাজও কোলেনকাইমা করে। কিন্তু কোলেনকাইমার মূল কাজ কিন্তু নমনীয়তা প্রদান করা বা ফ্লেক্সিবিলিটি প্রদান করা। বিভিন্ন আকর্ষ এবং লতানো গাছের যে কাণ্ড তাতে কিন্তু কোলেনকাইমা বেশি পরিমাণে দেখা যায়, কারণ ওরা ভেঙে যায় না। তুমি দেখবে একটা আকর্ষ যখন একটা কোনো একটা মানে হেল্পিং হ্যান্ডকে সে আঁকড়াচ্ছে, দেখবে ধরো একটা তোমাদের কুমড়ো গাছ আছে, ঠিক আছে, বা লাউ গাছ আছে, তো এরা তো জানো যে এরা বেসিক্যালি কী হয়, এরা হচ্ছে তোমার লতানো হয়, ফলে এরা অন্য কিছুকে আঁকড়ে ধরতে চায়। যাকে ধরবে তাকে তো তার চারপাশে এই আকর্ষটা কী হবে? জড়িয়ে যাবে। যখন জড়াচ্ছে মানে বাঁকছে, বাঁকার সময় কিন্তু আকর্ষ ফেটে যায় না। এটার কারণই হচ্ছে আকর্ষতে কোলেনকাইমা থাকে। তো রেল প্রশ্ন দিতে পারে নিচের কোনটাতে কোলেনকাইমা থাকে? আকর্ষতে থাকে, ঠিক আছে। তো এই কলা কিন্তু উদ্ভিদকে যান্ত্রিক সাপোর্টও করে। পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলা পাই, ওই জন্য পাতাকে সহজে বাঁকালে ফট করে ভেঙে যায় না। কিছুটা বাঁকানোর পর অবশ্যই ফাটে, সে তো যে কিছু মানে ফেটে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যায় না। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু কোলেনকাইমা থেকেই পায় এরা। নেক্সট হচ্ছে এই কলার কোষগুলো সজীব, একটু আগে বলেছি, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীরযুক্ত। মনে রাখবে কোলেনকাইমার সব জায়গায় কিন্তু লিগনিন বা পেকটিন, লিগনিন নয়, পেকটিন এবং সেলুলোজ সঞ্চিত হতে দেখা যায় না। যে কোনাগুলো আছে সেই পাটেই দেখা যায়, ফলে এদের কোনার অংশগুলোতেই কেবলমাত্র কোষপ্রাচীর মোটা হয়ে যায়। ওই জন্য বলা হয় এগুলো অসমভাবে স্থূল কোষপ্রাচীরযুক্ত। সব জায়গায় যেহেতু স্থূল হয় না, কিছু কিছু জায়গায় স্থূল হয়, সেই জন্য এদের অসমভাবে স্থূল বলা হয়। একটু পরে ছবি দেখাবো, প্যারেনকাইমা কোলেনকাইমা, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আর এই কলার যে কোষান্তর স্থান থাকে তারা কিন্তু খুব অল্পই হয়, ঠিক আছে। চিত্র দেখাতে বলেছে, আমরাও দেখাবো। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলো তুমি ইজিলি চিনতে পারবে। দেখো প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, দেখো প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ফাঁকা স্থান রয়েছে। দেখো কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে, এবং কোষগুলোর যে কোষপ্রাচীর দেখো বেশ হালকা অথবা সরু, মোটা নয় একদমই। এবং এটা যে সজীব কোষ সেটা সবুজ কালার দিয়ে দেখানো হচ্ছে, সবুজ হচ্ছে সজীবতার লক্ষণ। সিমিলারলি দেখো খ হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমার কোষগুলো দেখো সজীব করা হয়েছে কারণ এটা জীবিত। এদের মধ্যে কিন্তু কোষ গহ্বর দেখা যায়। আর দুটো কোষের মধ্যে যে ফাঁকা স্থান, যেটা এখানে দেখা যাচ্ছিল, দেখো এই যে ফাঁকা স্থান দেখা যাচ্ছে, ফাঁকা স্থান, এ দেখো ফাঁকা স্থান, সেটা কিন্তু এখানে দেখা যায় না। এদের কোষপ্রাচীর দেখো মাঝখানে এই যে লাল লাল দিয়ে কি করা হয়েছে, মোটা করে দেওয়া হয়েছে। তবে সব জায়গায় মোটা নেই, কিছু কিছু জায়গায় মোটা। এটা কেন হয়? কারণ পেকটিন আর সেলুলোজ এখানে জমা হয় তাই, ঠিক আছে। অপরপক্ষে তুমি এপাশে যে কোষগুলো দেখতে পাচ্ছ তাদের মধ্যে দেখো কোনো সবুজ রং নেই, মানে এরা হচ্ছে মৃত কোষ। এই কোষগুলো হচ্ছে তোমাদের স্ক্যারেনকাইমা। এই কোষগুলো কী কোষ? স্ক্যারেনকাইমা। তোমাদের মনে রাখতে হবে যে স্ক্যারেনকাইমার কোষগুলো যেমন লম্বাটে হয়, কোলেনকাইমার কোষগুলো কিন্তু অনেকটা লম্বাটে হয়, কিন্তু স্ক্যারেনকাইমার মতো হয় না। আর যদি কোষ প্রাচীরের থিকনেস অনুযায়ী সাজাও তাহলে প্যারেনকাইমা সব থেকে কম ঠিক বা মোটা কোষ প্রাচীর হয়। কোলেনকাইমাতে একটু মোটা হয়, যেটা স্ক্যারেনকাইমাতে গিয়ে ব্যাপক মোটা হয়ে যায়, ঠিক আছে। দেখো নিচে বলেছে তোমাদের স্ক্যারেনকাইমায়, স্ক্যারেনকাইমার যে কোষগুলো থাকে তারা একদম স্থায়ী কলা, এবং এরা কিন্তু পরিষ্কারভাবে মৃত। এদের যে কোষ থাকে তারা কী হয়? পরিষ্কারভাবে কী হয়? মৃত আছে, মনে হয় এখানে এই যে এদের কোষগুলো কী হয়? মৃত। লিগনিন সঞ্চিত হয়, ফলে এদের কোষপ্রাচীরের মধ্যে ব্যাপক স্থূল হয় এবং কোষগুলো লম্বাটে এবং সরু দেখায়। এতটাই স্থূল হয় যে কোষগুলোর ভেতরে কোনো ফাঁকা স্থানই থাকে না, অর্থাৎ দুটো কোষের মাঝখানে আমরা যে বলছিলাম অন্তঃকোষীয় স্থান সেটা কিন্তু আর দেখা যায় না, ঠিক আছে। স্ক্যারেনকাইমা কী করে? এক প্রকারের স্থায়ী কলা হয়, এবং এরা কিন্তু উদ্ভিদকে মূলত অনিয়মনীয় এবং দৃঢ় থাকতে সাহায্য করে। অর্থাৎ বড় বড় গাছ যে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, ঝড়ের আঘাত সহ্য করে, সেটা কিন্তু এই স্ক্যারেনকাইমার জন্যই। আমরা নারকেলের যে ছিবড়ে দেখি, নারকেলের উপরের অংশ ছাড়ানোর পরই তো নারকেলটা পাই, যেগুলো ছাড়াই সেটা কিন্তু আমাদের স্ক্যারেনকাইমা, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এই কলা কোথায় কোথায় দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট। আগেরবার দেখলে কোলেনকাইমা কোথায় কোথায় দেখা যায়, প্যারেনকাইমা কোথায় কোথায় দেখা যায়, এগুলো কোথায় কোথায় দেখা যায়। দেখো উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে থাকে এরা, ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম ভাস্কুলার বান্ডিল যাকে বলা হয় তাকে ঘিরে থাকে এরা। এছাড়াও পাতা, শিরা, উপশিরা এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে কিন্তু এদের দেখা যায়, এবং এরা কিন্তু মূলত দৃঢ়তা প্রদান করে উদ্ভিদকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এরপর আমরা এই পাশে যে চিত্রটা রয়েছে তার দিকে একটু তাকাবো। দেখো এই চিত্রে তোমাদের কি রয়েছে, এটা হচ্ছে পাতার যে কিনারা, সেই কিনারাকে এখানে তুলে ধরা হয়েছে। এই চিত্রটা একটু ভালো করে একটু পরে দেখাচ্ছি। এই চিত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে গার্ড সেল দেখা যাচ্ছে। দেখো এই যে সবুজ রঙের সেল, এই কোষগুলো হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ, ঠিক আছে। এবং রক্ষী কোষগুলো বেসিক্যালি কী করে? রক্ষী কোষের মাঝখানে যে ফাঁকা স্থান আছে তাকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলা হয়। এটা তুলে দিয়ে রেল বলতে পারে, লেবেল করো।
ঠিক আছে, এগুলো হচ্ছে গার্ড সেল। আর এর মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে তাকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলা হয়। এর ওভারঅল চিত্রটা এখানে দেখানো হয়েছে, দেখো। এবং এই গার্ড সেলগুলো দেখতে একটা কিডনি টাইপের হয়, কিডনি শেপড হয়, কিডনির মতো বা বৃক্কের মতো দেখতে হয়। মাঝখান দিয়ে ফাঁকা স্থান রয়েছে, ফাঁকা স্থান দিয়ে কী হয়, জল বাইরে আসে। এবং এই উদ্ভিদ দেহ দিয়ে যে জল বাইরে আসে এটাকে বলা হয় ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। রেসপিরেশন নয় কিন্তু, ট্রান্সপিরেশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নিচে এটাকে পড়িনি, তারপর তোমাদের আমি কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো এই দেখো এখানে রয়েছে, মনে রাখবে আরেকটা জিনিস এখানে দেখো, এই জায়গায় একটা জিনিস ছিল সেটা তোমাদের বলি। এই যে আশপাশের কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলো কিন্তু এদের মধ্যে কোনো ফাঁকা স্থান দেখতে পাচ্ছ? দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ দেখো এরা সুরক্ষা প্রদান করছে, তো সুরক্ষায় কোনো ফাঁক থাকা উচিত না। এই জন্য এরা কিন্তু খুব কম্প্যাক্টেড অবস্থায়, টাইটলি কম্প্যাক্টেড থাকে, অর্থাৎ টাইটলি অবস্থান করে, যাতে এদের মধ্যে কোনো ফাঁকা স্থান না থাকে। ফাঁকা স্থান থাকলে কী হবে, এদের মধ্যে দিয়ে জল বাইরে আসতে পারে, প্লাস ফাঙ্গাস ইত্যাদি জিনিস এদের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে বাইরে। ঠিক আছে, সেটা যদি না হয় তাই জন্য এদের কী হয়, ফাঁকা স্থান এদের মধ্যে কম থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এই ব্যাপারটাই এখানে লেখা রয়েছে যে উদ্ভিদের ওপরে যে আবরণী থাকে তাকে এপিডার্মিস বলা হয়। এপিডার্মিস মানে বাইরের অংশ, ভেতরের অংশকে এন্ডোডার্মিস বলা হয়, যেটা এখানে লেখা নেই। উদ্ভিদের বিভিন্ন অংশকে রক্ষা করাই এপিডার্মিসের কাজ। কখনো কখনো উদ্ভিদের বায়বীয় অংশে উপস্থিত বহিঃত্বকীয় কোষগুলো প্রায়শই মোম জাতীয় জল প্রতিরোধী পদার্থ নিঃসরণ করে। এই পদার্থগুলো বেসিক্যালি কী করে, গাছকে ফাঙ্গাসের ইনফেকশান যাতে জল এক্সট্রা না বেরিয়ে যায়, বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। আর এই যে স্তর গঠিত হয়, এই স্তরটাকে কিউটিকল স্তর বলে। এই যে মোমের মতো অংশ ক্ষরণকারী যে স্তর তাকে বলা হয় কিউটিকল। কিউটিকল আর একটু পরে তোমরা কিউটিন কথাটা দেখবে, দুটো একটু আলাদা। কিউটিকল যে কোনো গাছই দেখা যায়, সাধারণত আমাদের চারপাশে গাছ দেখি সেসব গাছেও কিউটিকল দেখা যায়। কিউটিকল বেসিক্যালি মোম, তারপর তোমাদের হাইড্রোকার্বনের যে পলিমার, তারপর তোমাদের লিপিড ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি এক প্রকারের স্তর হয়। শুধু মোম যে থাকে তা না, এখানে মোম আছে, মোম থাকে, লিপিড থাকে, হাইড্রোকার্বনের পলিমার থাকে। এগুলো কি করে, ওই স্তরটাকে শক্তি প্রদান করে। ঠিক আছে, ইনফেকশন রোধই করে দেয়। ওকে, এছাড়াও জল ওই স্তর দিয়ে বাইরে বেরোতে পারে না। ওকে, তো এই ব্যাপারটা এখানে রয়েছে, এই পিডিএফটা আমি রেখে দেবো, তোমরা ডাইরেক্ট পড়ে নিতে পারবে। ঠিক আছে, আর কোষান্তর স্থান থাকে না, একটু বললাম যে বাইরের যে কোষগুলো থাকে সেই কোষগুলোতে কোষান্তর স্থান থাকে না, কারণ অবিচ্ছিন্ন মানে কোনো সিকিউরিটিতে ফাঁক না থাকে, সেটাই এরা করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এদের বাহ্যিক এবং পার্শ্বীয় কোষ প্রাচীর কিন্তু একটু তুলনায় পুরু হয়, কারণ সিকিউরিটি দেওয়ার দরকার। ঠিক আছে, এরা মোটাসোটা না হলে রক্ষা করবে কী করে গাছকে। ওকে, আচ্ছা এই হচ্ছে পুরো ব্যাপার, এখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি তোমাদের সেটা মনে রাখো, সেটা হচ্ছে যে একটু নিচে আছে হয়তো, জাস্ট মিনিট, এই যে দেখো এখানে রয়েছে, জল শোষণে সহায়ক মূলের বহিঃত্বকীয় কোষগুলো কী করে, লম্বা চুলের মতো কতগুলো অংশ নির্গত করে, এদেরকে মূলরোম বলা হয়। এই মূলরোম বেসিক্যালি কী করে, জল শোষণের পাটটাকে বাড়িয়ে দেয়, জল শোষণের হারটাকে বাড়িয়ে দেয়। কীভাবে বাড়ায়, শোষণ তলের পরিমাণ বৃদ্ধি করে। শোষণ তলের ক্ষেত্রফল যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কী হয়, দ্রুত সেখানে কী হয়, জল শোষিত হতে পারে। আরেকটা দেখতে পাচ্ছ এখানে কিউটিন কথাটা লেখা রয়েছে, বলা আছে মরু উদ্ভিদে কী হয়, যাতে এক্সট্রা জল মরু উদ্ভিদে বেরিয়ে না যায় তার জন্য গায়ে একটা কিউটিন নামক আবরণী থাকে। কিউটিন মূলত মোম আবরণী। কিউটিন এই কারণে ব্যবহার করা হয়, একে তো মরু অঞ্চল, জল নেই, এক্সট্রা জল যদি বেরিয়ে যায় তাহলে ডিহাইড্রেশন হতে পারে, জলের ঘাটতি হতে পারে, ফলে গাছগুলো মারা যেতে পারে। সেটা থেকে আটকানোর জন্য পুরো শরীরে কী হয়, কিউটিন নামক পদার্থের একটা আবরণী দেখা যায়। কিউটিন আর কিউটিকল একটু আলাদা। কিউটিন মূলত মোম জাতীয়, যেটা জেরোফাইট বা মরু উদ্ভিদে দেখা যায়, কিন্তু কিউটিকল মূলত আমাদের চারপাশে যে কোনো উদ্ভিদে দেখা যেতে পারে। ঠিক আছে, চলো পরের স্লাইড। আচ্ছা, আমি এই যে চিত্র আছে এটাতে একটু ফিরে এলাম। এটা হচ্ছে তোমাদের প্যারেনকাইমার চিত্র, যেমনটা বলেছিলাম চিত্রটাতে সবই ঠিক আছে। মনে রাখবে প্যারেনকাইমায় কিন্তু গহ্বর থাকে, ভ্যাকুয়াল থাকে, যেটা এখানে নেই। ঠিক আছে, অনেক সময় কিন্তু রেল কী করতে পারে, চিত্রটাকে সঠিক করে ভ্যাকুয়াল এঁকে দিয়ে তোমাদের দিতে পারে। ঠিক আছে, চলো পরের স্লাইডে। এই যে প্যারাটা আছে এটা আমাদের লাস্ট প্যারা, আমি তোমাদের নেক্সট যে ভিডিও আনবো তাতে তোমাদের জাইলেম ফ্লোয়েম পড়াবো। এখানে আমি তোমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমাটা পড়িয়ে দিলাম। ঠিক আছে, উইথ চিত্র। দেখো এখানে তোমাদের বলছে একটি বৃক্ষের একটা শাখার যে বহিত্বক আর তরুণ কাণ্ডের যে বহিত্বক, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। তুমি 1 মাস আগে একটা আম গাছ পুঁতবে, আর তুমি 40 বছর আগেকার তোমার বাড়ির যে আম গাছ তার গায়ে হাত দিয়ে দেখবে, দুটোর মধ্যে তুমি ডেফিনেটলি পার্থক্য দেখতে পাবে। মনে রাখবে আমাদের যে তরুণ যে গাছ, যেটা তুমি 1 মাস আগে পুঁতেছো, সেই গাছটার গায়ে কিন্তু কোনোরকম কোনো খসখসে ভাব তুমি দেখতে পাবে না। কিন্তু যে মোটা যে আম গাছ, যেটা কিনা 40 বছরের পুরনো, তার গায়ে হাত দিলে তুমি দেখবে তার যে ছালটা অত্যন্ত খসখসে। এটা কেন হয় জানো? কারণ এর যে এপিডার্মিস, এপিডার্মিসের বাইরের পার্টে তৈরি হয় তোমাদের কর্ক ক্যাম্বিয়াম।
এই কর্ক ক্যাম্বিয়ারের কোষগুলো অত্যন্ত একদম পুরোপুরি মৃত হয় এবং কোষান্তর স্থান নেই বললেই চলে এবং ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, কারণ এদের কাজই হচ্ছে সিকিউরিটি প্রদান করা। আর এদের কোষের যে প্রাচীর, সেই প্রাচীরের সুবেরিন থাকে। সুবেরিন বেসিক্যালি কী হয়, জল এবং গ্যাস এবং তার সঙ্গে যে অন্যান্য ইনফেকশন ছড়ানো জীবাণু, তাদের দ্বারা এই স্তর অভেদ্য, অর্থাৎ এই স্তর ইম্পারভিয়েবল, অর্থাৎ এই স্তরের মধ্য দিয়ে ভেদ করে যাওয়া যায় না। ঠিক আছে, সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যত উদ্ভিদের বয়স বাড়ে তত কিন্তু তার বাইরের যে ছাল, সেই ছাল অত্যন্ত টাফ হয়ে যায়, অত্যন্ত খসখসে হয়ে যায়, কারণ তাতে সুবেরিন থাকে এবং সেটা কর্ক ক্যাম্বিয়াম হয়। তাই ঠিক আছে, তার বৈশিষ্ট্যগুলো কি এই? তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকে আলোচনা।